অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ আসাদুল্লাহ খান গালিব মাদানী হাফিজাহুল্লাহ ওনাকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষ মানুষের সংখ্যা অনেক দেখছি, 5 জনের কাছ থেকে সালামের উত্তর শুনতে পাইনি আমি। সালামের স্বতঃস্ফূর্ত উত্তর হওয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন যেভাবে সালাম দেওয়া হবে তার থেকে উত্তমভাবে উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদের মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আল সালাফিয়া এর অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে আমাদের কলিজার টুকরা সন্তানদের ভবিষ্যৎ জীবন যেন আলোকিত হয়, তাই সেই ব্যাপারে কিছু বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। শুরুতেই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আমার আলোচনার শুরুতেই উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সবাই ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততা রয়েছে। আবার আজকে অনেকের হয়তো হাটের দিন, কুরবানির পশু কিনবেন, এমনও ব্যস্ততা কারো কারো আছে। তারপরেও আপনারা সব ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আমাদের ডাকে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদের এই সময়কে কবুল এবং মঞ্জুর করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আপনারা এই অভিভাবক সমাবেশে আপনাদের পরামর্শ, অভিব্যক্তি, অভিযোগ সংক্ষেপে হলেও একটু করে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক নিয়তের কারণে, সৎ নিয়ত বা ইচ্ছার কারণে আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনারা এখানে এসে পরামর্শ দিয়ে এই দ্বীনি প্রতিষ্ঠানকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবারই সন্তানদেরকে যোগ্য, দক্ষ, আলেম, দায়ী ও আদর্শ নাগরিক হিসেবে তৈরি করার জন্য সময় ব্যয় করেছেন, পরামর্শ দিয়েছেন। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে উত্তম প্রতিদানে ভূষিত করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত অভিভাবকবৃন্দ, এটা একটা প্রতিষ্ঠান, মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আস সালাফিয়া। এই প্রতিষ্ঠানে 2000-এরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। এখানে প্রায় 1500 পরিবার থেকে সন্তান এসেছে। এই যখন ভিন্নতা রয়েছে শিক্ষার্থীর মাঝে, ভিন্নতা রয়েছে পরিবারের মাঝে, সবাই অর্থনৈতিকভাবে একই পজিশনে নেই, সবারই মন মানসিকতাও একই নেই, ভিন্নতা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে এক একজনের এক এক দিক থেকে। তাই এই সামষ্টিক ক্ষেত্রে সব দিক খেয়াল করে আমাদের কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেই সিদ্ধান্তটা সবারই কাছে যে 100-100 মনোভূত হবে এমনটা কিন্তু হবে না। যেমন মনে করুন, খাদ্যের ব্যাপারে কথা এসেছে। খাদ্যের ব্যাপারে আমাদের সম্মানিত এক অভিভাবক বলেছেন যে খাদ্যটা ভালো হলে ভালো হয়। ভালো হলে তো ভালো সবারই কাছে হয়, তাই না? ভালো হলে এটা তো ভালো, সবাই এক বাক্যে বলবে যতই ভালো হবে ততই ভালো।
কিন্তু এখানে সীমাবদ্ধতা আছে। আমরা এখানে সরকার থেকে টাকা আসে আর খাওয়াইতে পারি এমনটা না, আপনাদের কাছ থেকে নিয়েই সন্তানদের খাওয়াইতে হয়, তাই না? যেহেতু এখানে প্রায় ১,৫০০ পরিবার থেকে সন্তান এখানে লেখাপড়া করে, ১,৫০০-এর মধ্য থেকে হয়তো বা ১-১৫০ পরিবার সচ্ছল, আর বাকি সব পরিবারগুলোই কিন্তু অসচ্ছল। তাই সামগ্রিকভাবে আমাদের চিন্তা করতে হয়। তারপরে তিনি বলছেন যে সপ্তাহে হয়তো ওই ২-৩ দিন শুধু ডিম দেওয়া হয় দুপুরে, এই এমনটা না, আমাদের দুপুরে প্রতিদিনে আমিষ থাকে। হয়তো ২ দিন যদি ডিম থাকে, ২ দিন হয়তো মাছ থাকে, 2 দিন হয়তো গোস্ত থাকে, এরকম করে দুপুর টাইমটাতে প্রতিদিনে আমিষ থাকে, গোস্ত অথবা মাছ অথবা ডিম যে কোনো একটা দুপুর টাইমে থাকে। এটা সবারই জন্যে। এরপরে যারা ক শ্রেণী, আমরা ভিআইপি বলি না, আমাদের ক শ্রেণী আর খ শ্রেণী হিসেবে আমরা ব্যবহার করি, মানে ভিআইপিটা শুনতে একটু ভালো লাগে না। ক শ্রেণীতে যারা থাকে তাদের রাত্রিতেও প্রতিদিন আমিষ থাকে এবং সকালেও হয়তো ভাজি বা ডিম ভাজি বা এরকম কিছু একটা থাকে। এখন এখানে যে প্রশ্ন, এখানে কেউ বলেছেন যে যদি একই হয় তাহলে ভালো হয়। একই হলে আসলে ভালো হয়, আমরাও চাচ্ছি এটা, কিন্তু একই সঙ্গে সবাই একইভাবে চলবে, একইভাবে পড়বে, এটা আসলে ভালো হয়। কিন্তু এখানে আমরা কিছু সমস্যা দেখি, কিছু সমস্যা পরিলক্ষিত হয়। যেমন মনে করুন, আমরা যদি এখানে যেটা শুধু নর্মাল আছে ৩৫০০ টাকা, যেটা টিউশন ফি, আবাসন ফি, বোর্ডিং ফি মিলে ৩৫০০ টাকা আছে, যেটা এটাতে যদি সব ছাত্রদেরকে এটাতে নিয়ে আসি, তাহলে দেখা যাবে কিছু বাচ্চা আছে যেগুলো ঝরে পড়বে, যারা হয়তো এইভাবে খেয়ে টিকে থাকতে পারবে না। তাদের দুধের প্রয়োজন, তাদের হয়তো রাত্রিতে আমিষের প্রয়োজন। আমাদের কাছে কিছু কিছু অভিভাবক এমনও প্রস্তাব রেখেছেন যে বাচ্চাদের জন্য ২-১টা এসি রুমের ব্যবস্থা করা হোক, এরকমও কেউ আমাদের কাছে আবেদন জানিয়েছেন। এখন দেখেন, যদি আমরা নিয়ে আসি শুধু ৩৫০০ টাকাতে সবাইকে, তাহলে যারা ক শ্রেণীতে খায় এই বাচ্চাগুলো কিন্তু ঝরে পড়বে, ওরা পড়তে পারবে না, এই দিনী শিক্ষা থেকে হয়তো বা বঞ্চিত হবে। আর আমরা তো খেয়াল করছি না, আমরা হোটেলে গিয়ে যখন বসি, আমার পাশে যদি কেউ পুরি খায়, তার পাশে বসে আমি মোগলাই ঠিকই খাই। আমার পাশে যদি কেউ ডাল ভাজি দিয়ে ভাত খায়, আমি ঠিকই ওই গরুর গোস্ত বা মোরগ দিয়ে আমি খাই। এইভাবে ওগুলো তো হয়। আমরা এখানে কিন্তু ওই রকম করিনি। একই ডাইনিংয়ে বসে পাশাপাশি 2 জন খাচ্ছে এমনটা না, ডাইনিং সম্পূর্ণ আলাদা করা হয়েছে। যারা ক শ্রেণীতে খায় তাদের খাওয়া দাওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা, ওই জায়গাতে ওরা খায়, অন্যান্যরা আরেক জায়গাতে খায়। একই সঙ্গে পাশাপাশি বসে 2 রকম খাচ্ছে, এমনটা কিন্তু হয় না। আপনারা যে ক্যান্টিনের কথা বলছেন না, ওইখান থেকে কিন্তু বাচ্চাগুলো নিয়ে এক একজনে এক রকম খাবার খায়, ওইখানে গিয়ে সবাই যে একই ধরনের খাবার খায় এটা কিন্তু হয় না। তাই এই দিকটা আমরা খেয়াল করেছি। যদি আমরা আবার এমনটা করি যে ক শ্রেণীর যেটা মনে করুন হয়তো 5,500 বা 6,000 বা 6,500 টাকা এইরকম মাস পড়বে, ওইটাই যদি নির্ধারণ করি তাহলে আমাদের 1500 বাচ্চার মতো ঝরে যাবে, এমন হবে। আমরা খেয়াল রেখেছি যেন 2 পর্যায়ের সব ধরনের মানুষের বাচ্চাই যেন সন্তানেরা পড়তে পারে, পাশাপাশি যেন একই সঙ্গে হয় বিশৃঙ্খলা, সেটাও যেন না হয়। আমরা তো দেখছি না একই ক্লাস করে, আপনি ধনী মানুষ আপনার বাচ্চাকে টরে কাপড় দিচ্ছেন, আর একজন হয়তো পলিস্টার কাপড় পরে চলছে, এই ধরনের হয়। এটা তো সবখানে সচরাচর হচ্ছে। যেন কোনো এক পক্ষ ঝরে না পড়ে, সবার যেন সুযোগ ঘটে, তাই আমরা এইভাবেই করার চেষ্টা করেছি। তবে যদি আপনাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সুযোগ দিয়েছেন, যাদের তৌফিক দিয়েছেন, এই ধরনের যাদের সম্পদ রয়েছে, আপনারা যদি মোটা হস্তে একটু সহযোগিতা করেন, তাহলে আমরা সব বাচ্চাগুলোকে কিন্তু ক শ্রেণীতে নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে ভর্তুকি যেটা দিতে হবে, আপনারা যদি কিছু উদ্যোগ গ্রহণ করেন, তাহলে ওই ভর্তুকিটুকু যদি যোগান দেওয়ার ব্যবস্থা করেন, কারো হয়তো আত্মীয় স্বজন বিভিন্ন পর্যায়ে রয়েছে, দেশে বিদেশে রয়েছে, আপনারা যদি বিভিন্ন দিক থেকে যোগাযোগ করে এই ডোনেশনের ব্যবস্থা করেন, সব বাচ্চাগুলোকে আমরা ক শ্রেণীতে নিয়ে যেতে পারবো। তাহলে যে এই খাদ্য নিম্নমানের এই যে অভিযোগটা, এটাও থাকবে না। কারণ বলুন তো, 2300 টাকা দিয়ে 30 দিনে 3 বেলা যদি একটা বাচ্চা খায়, কি মানের খাওয়াটা হতে পারে? 2300 টাকা বোর্ডিং ফি নিলাম আমি, এই 2300 টাকাতে 30 দিন এবং প্রতিদিন 3 বার করে খাওয়া হচ্ছে। দুপুর টাইমটাতে ন্যূনতম একটা ডিম থাকবে, না হয় গোস্ত থাকবে, না হয় মাছ থাকবে। এখন প্রতিদিন 3 বার করে যদি খায় 30 দিন, মাত্র 2300 টাকা, কত ভালো খাওয়াটা হতে পারে? এর মাঝে ওইখানে আপনার কড়ি টড়ি বা বুড়ি যা যাবতীয় সব বোর্ডিং পার্সে যা আছে,
আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে থাকি। এরপরে আপনাদের স্বতঃস্ফূর্ত উদার মনের সহযোগিতা পাইলে আমরা ইনশাআল্লাহ আর একটু উন্নয়ন ঘটাতে পারবো। আল্লাহ আপনাদেরকে এই স্বতঃস্ফূর্ত আন্তরিক সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা এইভাবে আরও দুই একটা বিষয়ে কথা বলেছেন। নীতি নৈতিকতা শিক্ষার ব্যাপারে এক ভাই কথা বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। কিন্তু শুধু বাচ্চাটা বই পড়বে আর পরীক্ষায় পাশ করবে এটা কখনো কাম্য না আমাদের। এই ধরনের হলে তো অন্যদিকেই অনেক প্রতিষ্ঠান আছে। আমরা এই প্রতিষ্ঠান গড়েছি যেন আদর্শবান একজন মানুষ হয়, আদর্শবান একজন মুসলিম হয়, সেই জন্য দিন দুনিয়া উভয়টাকে চিনতে শিখে উভয়কালে যেন সফল কাম হতে পারে, এই জন্য আমরা এই প্রতিষ্ঠান গড়েছি। কিন্তু সমস্যা হলো কি, আমরা এগুলোকে সংশোধন করতে পারবো তখন যখন সমন্বিত চেষ্টা হবে। অভিভাবক এবং প্রতিষ্ঠান উভয়ের চেষ্টা যখন হবে তখন এটা ফলপ্রসূ হবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে আমাদের মসজিদে আলোচনা হয়, মাসিক আলোচনা হয়, শ্রেণীতেও বলা হয়, বাচ্চাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। আমরা বছরের শেষে যেই ছাত্রটা চরিত্র ভালো, লেখাপড়ায় ভালো, আপনারা পুরস্কারের কথা বলেছেন, আমরা এইভাবে আদর্শ ছাত্র হিসেবে পুরস্কার দেওয়ার চেষ্টা করি। আমাদের যে এই স্পিকার ফোরাম বক্তব্য দেওয়ার যে যোগ্যতা তৈরির জন্যে সাপ্তাহিক প্রোগ্রাম যেটা হয় প্রতি বৃহস্পতিবার, এটাতে প্রত্যেক সপ্তাহেই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এরকম পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে। নিচের ছোট ক্লাসগুলো যেগুলো আছে, শিশু 1, 2, 3, এগুলোতে প্রতি মাসে যে পরীক্ষাগুলো হয়, মাসিক পরীক্ষা, ওগুলোরও ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিই আমরা। হাতের লেখার উপরেও প্রতি মাসে এরকম পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে, নানাবিধ ব্যবস্থা আমাদের আছে। এরপরেও এলোমেলোগুলো তদারকির জন্যে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। যখন একটু বিশৃঙ্খলা হয়, এলোমেলো হয়, দুষ্টামি হয়, ক্যামেরা দেখে নির্ণয় করে আমরা সেটার বিচারও করার চেষ্টা করি। এরপরেও কিছু বিষয় আছে, যখন সংখ্যা বেশি হয়, 5 জন হয়, তখন একজনকে যেভাবে দেখা যায় 5 জনকে ওইভাবে দেখা যায় না। আর আপনাদের এটুকুও জানা আছে যে কিছু অভিভাবক আছেন যারা যেই বাচ্চাটাকে সামাল দিতে পারে না ওইটাকে মাদ্রাসায় আনে ছেড়ে দেয়। এমন বাচ্চাগুলোকে সামাল দেওয়া কেমন আপনাদের একটু ধারণা পেতে হবে, তাই না? এরপরে বাচ্চাগুলো যখন এই সমস্যাগুলো হয় বছরের শুরুতে গ্রামগঞ্জ বিভিন্ন জায়গা থেকে নতুন বাচ্চা চলে এসেছে, ওই নতুন বাচ্চাটাকে যদি শাসন করতে যান, ওকে যদি ধমক দিতে যান, পিটন দিতে যান, নতুন আসে এমনি তো মনটা খারাপ, একটা ধমক দিবেন তারপরের দিন ও টামটপলা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেকুল হয়ে পড়বে। না পারা যায় প্রেসারে ফেলা, আর ওই যে বদভ্যাসগুলো আগের থেকে আছে এগুলো সংশোধনও হয় না, সংশোধন হতে হতে কয়েক মাস চলে যায়। এই জন্য বছরের শুরুর দিকে এই বিশৃঙ্খলাগুলো একটু বেশি হয়। তারপরেও আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আপনারাও যদি আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, বাচ্চাদের একটু বুঝ দেন, বাবা তোমাকে ওখানে দিয়েছি, তুমি আদর্শ মানুষ হবা, স্মরণের মানুষ হবা, তুমি আলোকিত মানুষ হবা, এই জন্যে যেন তোমার ব্যাপারে কখনো কোনো অভিযোগ না শুনি, তোমার ব্যাপারে যেন ওস্তাদরা ভালোই বলে, তুমি যেন এই আদর্শবান ছাত্র হিসেবে পুরস্কারটা পাও। এই ধরনের বিভিন্নভাবে আপনারা উপদেশ দেন বাচ্চাদেরকে। তাহলে ইনশাআল্লাহ আপনারা বাড়ি থেকে, আমরা প্রতিষ্ঠান থেকে উভয়ে মিলে কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতাটা দিবেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে কথা শুনতে চেয়েছেন। এই পরিকল্পনার ক্ষেত্রে কথা বলতে গিয়ে একটু স্পষ্ট করা দরকার যে বাংলাদেশে যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে না, মাদ্রাসাগুলো 2 ধরনের। এক ধরনের প্রতিষ্ঠান যেগুলোকে কাউমি বা খারেজি মাদ্রাসা বলে লোকেরা, কাউমি মাদ্রাসা বলে, তাই না? আপনারা হয়তো জানে থাকবেন কাউমি মাদ্রাসা বলে। আর একটা হলো ওই যে সরকার অনুমোদিত মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসা, দাখিলি মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলো, ওইটা একটা লাইন, এটা একটা লাইন। যেগুলো কওমি মাদ্রাসা এগুলো স্বতন্ত্র সিলেবাসে চলে, স্বতন্ত্র সিলেবাসে, মানে সরকারের বাধ্যবাধকতা থেকে একটু বাইরে থাকতে পারে। এই ধরনের মাদ্রাসাগুলো যেগুলো আছে কওমি মাদ্রাসা বাংলাদেশে বিভিন্ন রকম রয়েছে। যেহেতু বলেছি নিজেদের সিলেবাসে চলে, এরা নিজেদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটায় এই প্রতিষ্ঠানগুলোতে, তাই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকমের। আমাদের দেশের অধিকাংশ কওমি মাদ্রাসা, হানাফি ভাই যারা রয়েছেন তাদের অধিকাংশ কওমি মাদ্রাসা যেগুলো আছে ওই মাদ্রাসাগুলোতে বাংলা, ইংরেজি, গণিত এগুলোর মোটেও গুরুত্ব দেওয়া হয় না। এবং দাখিল আলিম এই পরীক্ষাগুলো যে আছে
ইদানিং একটু অনুমতি দিচ্ছে। আগে আগে আমরা যখন এগুলো পড়েছি না, আমরা যখন আগে পড়েছি এই ধরনের কওমি মাদ্রাসাতে, তখন হানাফি ভাইদের কওমি মাদ্রাসাতে এই পরীক্ষাগুলো দেওয়া সম্পূর্ণ নাজায়েজ ছিল। কেউ এগুলো পরীক্ষা দিয়েছে, অংশগ্রহণ করেছে, জানতে পারলে তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হতো। এখন আমরা যে যতটুকু সহযোগিতা দিই, আমাদের এটা হলো কিন্তু কওমি মাদ্রাসা, এটা হলো কওমি মাদ্রাসা। এরপরেও আমরা বাচ্চাগুলোর দিকে খেয়াল করে তাদের জন্য আমাদের স্বতন্ত্র যে সার্টিফিকেট, এর সাথে সাথে যেন সরকার অনুমোদিত সার্টিফিকেটও থাকে, এই জন্যে আমরা বাচ্চাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করাই অন্য প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে। এবং আমরা বর্তমানে বোর্ডে একটু আবেদন করেছি যে শুধু পরীক্ষা দেওয়ার অনুমতির জন্য, আমাদের এমপিওভুক্তর প্রয়োজন নেই, ওগুলা বেতন টেতনের প্রয়োজন নেই। যদি ওগুলাতে যাই আমাদের যে মূল সব হারিয়ে যাবে, ওগুলো মানুষের মতো হয়ে যাবে, লেখাপড়া বিদায় নিবি। তাই আমরা শুধু পরীক্ষা দেওয়ার অনুমতির জন্য আবেদন করেছি, হয়তো বা আল্লাহ চাইলে সামনে সেটা হতে পারে। তাই আমাদের মূল হলো যোগ্য, দক্ষ, অভিজ্ঞ আলেম তৈরি করা, অভিজ্ঞ আলেম তৈরি করা, এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন তাই বাংলাদেশ হিসেবে আমরা দেখছি যে দেশে চলতে গেলে, অন্য কোথাও কিছু করতে গেলে ওর বাংলা ইংরেজি গণিতের প্রয়োজন। তাই বাংলা ইংরেজি গণিত আমরা এর সাথে সাথে রেখেছি। বাংলা ইংরেজি গণিত সাথে রাখাতেও আমরা দেখছি কিছু শিক্ষার্থীর জন্য কঠিন হয়, যারা ভালো আলহামদুলিল্লাহ সমস্যা হয় না, যারা মধ্যম পন্থা এর একটু নিচে, এদের জন্য একটু কঠিন হয়। কারণ বাইরে দেখেন স্কুলে পড়ে ওর যেগুলো বাংলা ইংরেজি গণিত ইত্যাদি আছে, ওগুলো তো আসে, পাশাপাশি আমাদের এখানে কোরআন হাদিস তাওহীদ এই আকীদা বিভিন্ন কিছু রয়েছে, দুইটা সামাল দিতে তাদের জন্য কঠিন হয়ে যায়। তাই আমরা ওই দাখিলি পরীক্ষার সহায়ক যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত এইগুলো তো আছে আমাদের। আর আমরা যখন পড়েছি অনুমতিটা পাইলেই অনেক, সবাই নিজে নিজে এগুলো পড়তো, বাংলা ইংরেজি গণিতগুলো পড়া হতো না। আর আমরা এখানেই বাংলা ইংরেজি গণিত এগুলো ওই সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স করার শিক্ষক দিয়ে আমরা পড়াচ্ছি এখানে। এরপরেও আপনারা হয়তো বলবেন যে ও বাইরে তো সব পড়াচ্ছে, বাইরে সব পড়াইলেও কি আমাদের থেকে ভালো রেজাল্ট করতে পেরেছে তারা? ঠাকুরগাঁওতে গত বছর দাখিলে 3টা বৃত্তি পেয়েছে, ওই 3টাই তো আমাদের, 3টাই আমাদের। এইভাবে ক্লাস এই আমাদের সেই বৃত্তি হলো ক্লাস 5-এর বৃত্তিতে, ক্লাস 5-এর বাইরে থেকে 3টা আছে না, 46 জনের মধ্যে 40 জনে আমাদের, বাকি ওই 2-4টা অন্যদিকে সব মাদ্রাসাগুলো মিলি। এখন কথা হলো যে বাচ্চাগুলোকে আপনাদেরও প্রয়োজন, মানে আমরা অনেক চেষ্টা করছি এখান থেকে, পড়ালেখার যে একটা মানসিকতা এটা দিন দিন হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। বাইরে যখনই যায় ওই পরীক্ষাগুলো দিতে গিয়েও আমরা সমস্যায় পড়ি। এইবার তো পরীক্ষাটা ভালো হয়েছে, যখন ওই দিকে দাখিল পরীক্ষা গিয়ে দেখে যে ও নকল আর নকল, লেখাপড়ার আগ্রহটা হারিয়ে ফেলে। বাইরে যখন যায় অন্যান্যদের দেখে অন্যান্য ছেলেরা অত পড়ে না, লেখাপড়ার আগ্রহটা হারিয়ে ফেলে। আপনারা বাড়িতে যদি ভালো করে বুঝান যে পাস আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো যোগ্য দক্ষ মানুষ হওয়া। তাই তুমি ইংলিশে কথা বলবা, তুমি আরবিতে কথা বলবা, তুমি কোরআন হাদিস নিয়ে বক্তব্য দিবা, তোমার চরিত্র উত্তম হবে, এগুলো আমরা চাই, শুধু পাস আমরা চাই না। তাই তোমাকে লেখাপড়া করতে হবে, আপনার বাড়ি থেকে বুঝান, আমরা এখান থেকে চেষ্টা করছি। তাহলে কিন্তু বাচ্চারা সব দিক দিয়ে দক্ষ হবে, আপনি কাঙ্ক্ষিত ফলাফল যেটা চাচ্ছেন রেজাল্ট ওইটাও হবে, ওইভাবেই হবে, পাশাপাশি বাচ্চাটাও উত্তম চরিত্রবান হবে, পিতামাতার অনুরাগী হবে। কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, ওদের মন তৈরি করাটা সম্ভব হচ্ছে না। কিছু কিছু ছেলেপেলে আছে বুঝে, অধিকাংশ ছেলেপেলে বুঝে না, মানে ওদেরকে যেন জোর করেই পড়াইতে হয় এমন হয়ে গেছে। বিভিন্নভাবে পুরস্কার দেওয়ারও আমরা ব্যবস্থা রেখেছি, তারপরেও হচ্ছে না। তাই আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন, এই জন্যই কিন্তু আপনাদের ডাকা, এই মতের যেন বিনিময় হয় আমাদের, এই জন্যই আপনাদের ডাকা। আমাদের যে এখন আমাদের পরিকল্পনা যেটা কথা বলেছেন, এই আমাদের পরিকল্পনার মাঝে যেভাবে চলছে আমাদের দাওরা হাদিস, কওমি লেভেলে দাওরা হাদিস পর্যন্ত আমাদের এসেছি আমরা, দাওরা হাদিস এটা কমপ্লিট। যে সরকার যখন এই কওমি মাদ্রাসাগুলোকে মাস্টার্সের মান দিতে চাচ্ছিল, তখন এই যেটা দাওরা হাদিস এটাকে মাস্টার্সের মান দিতে চাচ্ছিল কিন্তু সরকার। এই ধরনের পাশাপাশি আমাদের আপনারা জানেন সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের নিবন্ধন হয়েছে, আবেদন করার সুযোগ আছে সেদিকে। পাশাপাশি আপনাদের কারো কারো যেটা বেশি অনেকের আগ্রহ দেখছি আমি, যে বাচ্চাদেরকে ওই যে সমাজ বিজ্ঞান ভূগোল ওগুলাই বেশি করে পড়ানো হোক। আমাদের এরকম একটা পরিকল্পনা আছে, সুযোগ হলে সামনে আমাদের জমি আছে, আমরা ভবন টবন তৈরি করতে পারলে 2-1টা, ওইখানে ওই সিলেবাসটাই শুধু দাখিলি যে সিলেবাসটা, এর সঙ্গে আমরা শুধু আকীদা জাতীয়
বিশুদ্ধ আকীদার একটা সাবজেক্ট যোগ করব, এবং আরবিতে যেন আরেকটু দক্ষ হয় এই জন্য আরবি একটা সাবজেক্ট যোগ করব, যোগ করে ওই সাবজেক্টগুলোতেই শুধু ভালো করে পড়াবো আমরা। যারা যোগ্য, দক্ষ, অগাধ জ্ঞানের আলেম হতে চায় তারা এ কওমিতে পড়বে, যারা শুধু কিছুটা ইসলাম শিখতে চায় এবং দুনিয়াবি ওইটাতে বেশি অগ্রসর হতে চায় ওরা ওইটাতে পড়বে। এই ধরনের আমাদের একটা পরিকল্পনা আছে। আল্লাহ তৌফিক দান করলে হয়তো আমরা অদূর ভবিষ্যতে এটা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, অনেকের ধৈর্য একটু কম দেখি আমরা। বাচ্চারা বিভিন্ন ধরনের আছে, কিছু বাচ্চা পাওয়া যায় শিশুতেও বুঝেও নিজের পড়াটা নিজে করতে চায়। কিছু বাচ্চা আছে দেখেন 6, 7, 9, 10-এও উঠে বুঝতে চায় না, বিভিন্ন ভেজাল করে, বিভিন্ন অভিযোগ দেখায়, বিভিন্ন ওজোর দেখায়। দেখেন বাচ্চাগুলো বাড়িতে যখন যায় দেখে যে ওর চাচতো ভাইটা বা অমুক বন্ধুটা আগে ছিল, ও ছেলে মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে, ওই মাদ্রাসায় পড়ে, ওই স্কুলে পড়ে ঘুরে বেড়াতে পারছে, আড্ডা দিতে পারছে, ও প্যান্ট টাকনুর নিচে পড়তে পারছে, ওকে দাঁড়িয়ে রাখতে হয় না, ফজরের সালাতে উঠতে হয় না। এগুলো যখন বাইরে দেখে না, মাদ্রাসাতে ওর মাথা ঠিক থাকে না তখন, কারণ এদের তো এখনও জ্ঞানের পরিপক্কতা আসেনি, নিজের ভবিষ্যৎ চিন্তা করতে এখনও শিখেনি, নিজের কিভাবে জীবন গড়বে এটা এখনও বুঝতে শিখিনি, আবেগী ওরা শুধু। এই জন্যে দেখবেন যে আপনাদের সঙ্গে কেউ কেউ এখানে খুব তোড়জোড় করে, না আমি এখানে আর পড়বো না, 6-এ উঠলো, 7-এ উঠলো, এখানে আর পড়বো না, আমি ওইদিকে পড়বো, ওইটা ভালো, এটা ভালো, এটা ভালো, বিভিন্ন কিছু দেখাবে আপনাদের। কিছু অভিভাবক আছে সন্তানের কথায় কান ভারী করলো, ঠিক আছে বেটা তুই যেখানে চাস ওইখানেই যা, গেল 6টা মাস যেতে না যেতে টাউট ছেলেপেলের সঙ্গে ঘোরাফেরা করে, কেউ হয়তো গাঁজাখোর হলো, কেউ লেখাপড়া আর বাচ্চাকে সামাল দিতে পারে না। এমনটা হয়, আমাদের বাস্তব অভিজ্ঞতা এগুলো এমন হয়। তাই যে কোনো সমস্যার কথা আপনাদের বলবে ওগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন না আপনারা। আমরা তো এখানে আছি, দায়িত্ব তো পালন করছি, এমন হতে পারে যে আমাদের অজান্তে কোনো সমস্যা হচ্ছে বাচ্চাদের, এমনও থাকতে পারে। যে কোনো সমস্যার কথা আপনাদের বলবে, অথবা আপনারাও দেখছেন সন্তান না বললেও ওই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আসলে যদি আমাদের ত্রুটি থাকে, সমস্যা থাকে, আমরা সেটা সংশোধন করব। যদি না থাকে তাহলে আপনিও বুঝতে পারলেন যে আমার বাচ্চা তো ধোঁকাবাজি করছে, তাহলে আমাকেও সাবধান হতে হবে, এটা বুঝা। তাই আপনারা বাচ্চাটা কিছু বললো ওইটাই শুনে ওই চিলের পিছনে দৌড়ানো এমনটা যেন না করি, বরং আমরা বুদ্ধিমানের পরিচয় দিব। একবার বাচ্চার পদস্খলন ঘটলে দ্বিতীয়বার ওই বাচ্চাকে লাইনে নিয়ে আসা অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্যে আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এইভাবে বিনোদনের কথা বলা হয়েছে, এক ভাই বলেছেন বিনোদনের। এখন বিনোদন বলতে বিষয়টা অস্পষ্ট আছে আমাদের কাছে কিছুটা। আমাদের তো বিকেল টাইমে একটু খেলাধুলার ব্যবস্থা থাকে, বিকেল টাইমে একটু খেলাধুলার ব্যবস্থা থাকে আমাদের। এখন এর বাইরে বিনোদন বলতে যদি এখন আমাদের টিভি রাখতে হবে বা ডিশ লাইনের ব্যবস্থা এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আলাদা। বছরে একবার পিকনিক করে, হ্যাঁ দোলনা, ওই যে বলছি না, প্রত্যেকটা জিনিসের মাঝে ভালো মন্দ থেকে থাকে। আমাদের কিন্তু ব্যবস্থা ছিল আগে, এই পাশে এই যে আপনারাও জানেন হয়তো কেউ কেউ ছিল আমাদের, ওখান থেকে দেখা যাচ্ছে যে কখনো কোনো বাচ্চা আঙ্গুল থেতায় ফেলছে, কখনো কেউ পড়ে গিয়ে কোনো সমস্যা হয়েছে, এরকম একাধিক সমস্যা হওয়ার কারণে অভিভাবকদের অভিযোগ আসার কারণে আমরা তুলে দিছি ওইগুলা, এই জন্য সমস্যার কারণে তুলে দিয়েছি। এখন যেগুলো খেলাধুলা আছে, দৌড়াদৌড়ি এটা সেটা বাচ্চার এরকম খেলাধুলা আছে, রেকেট খেলা আছে, এই খেলাগুলো আছে। জিনিস হারানোর বিষয়টা কিছুটা আমি কথা বলেছি, এটা জিনিস হারায়, যে এই হারানোর ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে। কিছু কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো একেবারে অসচেতন, মানে নিজের জিনিসটাও নিজে খেয়াল করে না। খাইতে আসে কেউ প্লেট ছেড়ে চলে যায়, অথবা খাইতে আসার পরে ওই যে ক্লাসরুমগুলোতে গিয়ে একটু দুইজনে বসে গল্প করছে, প্লেটটা ওখানে ছেড়ে গেছে, আসেই। এই দেখেন যে বাড়িতে যাবে না, বাড়িতে যাওয়ার সময় কেউ গোসল করে কাপড়টা ওদিকে শুকাতে দিছে, ও ফেলে রেখে চলে গেল। এর আগে দেখেছি কখনো কুকুর কামড়াকামড়ি করে কাপড় ছেড়ে ফেলছে, কাপড় এইভাবে ছেড়ে যায়, বিভিন্নখানে পড়ে যায়, নষ্ট হয়, উদাসীন, একবার উদাসীন। এই ধরনের নিচের ক্লাসের দিকে দেখা যায় যে কারো রবার, কারো পেন্সিল ছেড়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, অভিভাবক তাৎক্ষণিক আমাদেরকে জানায় না। অভিভাবক জানাইলে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করতে পারি, আমরা ক্যামেরা দেখে খোঁজার চেষ্টা করতে পারি। এরকম এগুলো আসলে কিছু আছে এলোমেলো বাচ্চা আছে, কিন্তু কিছু আছে আবার যে ওদের খামখেয়ালির জন্যে নিজের জিনিসগুলো নষ্ট করে, এরকমও আছে। আচ্ছা জি, হ্যাঁ
আপনারা একজন যে বলেছেন একই বিছানায় থাকার, এটা তো আমরা কঠিনভাবে দেখার চেষ্টা করি। বড় অভিভাবকরাই আমাদের কেউ বলার চেষ্টা করে, ও চাচাতো ভাই তো হয় দুইজনে, একটা বেডে থাকুক না, একটা মশারিতে থাকুক না। আমরা এগুলো তাও অ্যালাউ করি না, আমরা এটা কঠিনভাবে দেখার চেষ্টা করি। এবং এই সমস্যাগুলো যেন না হয় তাই আমরা প্রতিটা রুমেই একটা করে এই যে 5 ওয়াটের বাতি আমাদের দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং এই বাতি কারেন্ট চলে যাক বা জেনারেটরও যদি না চলে তাও আইপিএসের বাতি দিয়েও যেন জ্বালা থাকে, এরকম আমাদের ব্যবস্থা আছে। কিন্তু কখনো কখনো হয়তো রাত্রির সময় কোনো বাচ্চা যদি একটু বন্ধ করে দেবে, এরকম অ্যাক্সিডেন্টাল কিছু হলে হয়, না হলে আমরা খুব ভালোভাবে খেয়াল রাখি, ক্যামেরার ব্যবস্থা আছে এবং ওইভাবে একটা বাতি যেন থাকে এটাও আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করছি। এগুলোতে একটু শাসনেরও প্রয়োজন হয়। যদি দুই একটা কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু এগুলো শাসন যদি ভালো মতো হয় না, তাহলে অনেকটা অন্যরা ভয় পায়। কিন্তু শাসনের হাত আমাদের একটু জব্দ হয়ে গেছে আর কি। তাই আমরা যতটুকু পারি সেটা চেষ্টা করি, কারণ শাসন দেখছি এখন রাষ্ট্রীয়ভাবেও দেউলিয়া সব হোক, শাসন যতই খারাপ হোক শাসন করা যাবে না, একটা সমস্যা। আর অভিভাবকরাও মেনে নিতে পারে না। আমরা এই জন্যে আমাদের জায়গা থেকে হালকা শাসন বা বুঝাই টুজাই যতটুকু পারি আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তাই আমি এখন আপনাদের উদ্দেশ্যে যে দুই একটা কথা বলতে যাচ্ছি সেগুলো হলো, আপনারা বাচ্চাদের কথায় প্রভাবিত না হয়ে বাচ্চা যেটা বললো এটার বাস্তবতা কতটুকু আছে সেটা আপনারা তলিয়ে দেখার চেষ্টা করবেন, আমাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করবেন, আমাদের সঙ্গে কথা বলবেন। অনুরূপভাবে বাচ্চাগুলো আপনি এখানে ভর্তি করে দিয়েই একেবারে ঘুমিয়ে থাকবেন এমনটা যেন না হয়। কারণ বাচ্চাটা এখানে পড়ছে, তারপরে পরীক্ষা কেমন করছে, ও প্রয়োজনে ওর পরীক্ষার খাতাগুলো দেখার চেষ্টা করবেন, কেমন ফলাফল হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করবেন। যদি বেশি দুর্বল কোনোটাতে মনে হয় আমাদের সঙ্গে কথা বলবেন, কেন দুর্বল হলো সেটাও চিহ্নিত করে আপনি ওটাকে সমস্যা বের করার চেষ্টা করবেন। বাচ্চাদের মোবাইলের ক্ষেত্রে একেবারে শতভাগ সাবধানতা অবলম্বন করবেন। এখন বাচ্চাগুলো ধ্বংস হওয়ার বড় একটা কারণ হলো মোবাইল। দেখছি কিছু অভিভাবক মনে করছে আমার বাচ্চাটা 1 মাস পর বাড়িতে আসলো, মোবাইলটা একটু নিতে চাচ্ছে, যদি না দিই বাচ্চার মনটা নষ্ট হবে। আপনি মনটা নষ্ট, আপনি তো মোবাইলটা দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিলেন, বাচ্চাটাকে ধ্বংসের পথে ঠেলে দিলেন। এটা সাবধান হতে হবে। যাদের এখানে মেয়ে আছে তারা আরও বেশি সাবধান হবেন। এই যে দেখছেন ল্যাপটপ এটা সেটা বিভিন্ন কিছু দেখছেন না, প্রায় দিনে দেখা যায়, মাঝে মাঝে ঘটনাগুলো ঘটছে যে ওই হিন্দুদের ষড়যন্ত্র, হিন্দুদের ইসকনের একটা উল্লেখযোগ্য ষড়যন্ত্র, ওদের পরিকল্পনা, বিভিন্নভাবে মুসলিম পরিচয় দিয়ে কোনো একটা মেয়ে হয়তো ফেসবুক ব্যবহার করতেছে, ফেসবুকে ও ভালো যদি কথা লেখে যে আমি এটা পছন্দ করি বা জিহাদ পছন্দ করি, এরকম কথাও যদি বলে, একটা হিন্দু ছেলে ওর সঙ্গে বন্ধু হইল, বন্ধু হ্যাঁ আমিও তো আপনার মতোই পছন্দ করি, আমিও জিহাদ করতে পছন্দ করি, বা আমিও ইসলামী এটা পড়তে পছন্দ করি, এইভাবে সম্পর্ক তৈরি হচ্ছে। একই তো চিন্তা ভাবনা, তা চলছে, কথাবার্তা হচ্ছে, আরও সম্পর্ক গভীর হচ্ছে। এরপরে হ্যাঁ অনেক দিন থেকে তো কথাবার্তা হচ্ছে, আজকে একসঙ্গে একটু দেখা সাক্ষাৎ হোক, এই পার্কে যাওয়া হোক, এরকম কোনো হিন্দু এখনও হিন্দু যে পরিচয়টা দেয় না, শেষ পর্যন্ত গিয়ে একেবারে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। এইভাবে শেষ পর্যন্ত মারতেছে না, মারে ফেলছে, শেষে মারে ফেলছে। এবং মেয়েটাও যখন জানতে পারছে ও হিন্দু, তখন ও একটু তোড়জোড় করছে, শেষে হত্যা করছে। সুযোগ পাইলে ভারতে পাচার করে ফেলছে, কোনো যৌন পল্লীতে বিক্রি করে ফেলছে, এরকম সমস্যা হচ্ছে। তাই মাদ্রাসাতে বাচ্চাটা দিয়েও যদি আপনি মোবাইল দেন তাহলে এটাতেও ধ্বংস হয়ে যেতে পারে আপনার সামান্য গাফলাতের কারণে। এখান নষ্ট হতে বেশি সময় লাগে না। এখান থেকে যদি কারোর সঙ্গে যোগাযোগ যদি ওদিকে আসে, এখান থেকে বাড়ি যাচ্ছে, এই যেতে যেতে রাস্তাতেও একটা সমস্যা হয়ে যেতে পারে। এই বড় মোবাইলের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো আমরা। বাচ্চার হাতে কখনো বড় মোবাইল আমরা দিব না, যতই যাই হোক না কেন। আপনার ঘুমকে যদি দেখায় মোবাইল না দিয়ে আমি আত্মহত্যা করবো, তাও দিবেন না। ও আত্মহত্যা যদি করেও ফেলে তাও আপনি বাঁচলেন, ও কোনো অপমান ছাড়াই আপনি বাঁচলেন। ওর হাতে মোবাইল দিবেন, এক সময় এমন পর্যায়ে যাবে দুনিয়ার সব লাঞ্ছনা মাথায় নিয়ে আপনাকে তখন থাকতে হবে। মোবাইল থেকে আমরা সাবধান থাকবো, একেবারে সাবধান। বাচ্চাদেরকে কখনো প্রয়োজনের বেশি টাকা হাতে দিবেন না আপনারা। প্রয়োজনের বেশি টাকা দিলেই এই সমস্যাগুলো হয়। দেখবেন আমাদের ছুটি ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ, এরপরেও দেখবেন যে প্রাচীর টপকে বা কোনো দিক দিয়ে চলে গেল, ওর হাতে তো টাকা আছে, হয়তো কেউ চলে গেল ঢাকা, কেউ বাইরে গেছে, আমাদের মোবাইল ব্যবহার করা শতভাগ নিষিদ্ধ এখানে।
ও 50,000 টাকা দামের মোবাইলও যদি নিয়ে আসে, আমাদের হাতে যদি মোবাইল আসে, ওই মোবাইল আর কোনোদিন ফেরত যাবে না। আমরা মোবাইল ফেরত দিই না। এখন তারপরেও আবার নিয়ম করছি, ওর 1,000 টাকা জরিমানাও হবে।